এবার আমরা সলভ করব ডিসেম্বর 2019 যে প্রশ্নগুলো এসেছিল বাংলা ভাষার পেপার 1। তো পেপার 1 সলভ করার পর আমরা পেপার 2 করব। তো আপনার সাথে থাকুন। পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো করব, কারণ প্যাডাগজি মানে হচ্ছে প্যাডাগজি ভাই। এখানে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে কিছু হয় না। আমি বারবার বলি, একটা ক্লাসে বারবার একই কথা বলি যে পেপার 1 এবং পেপার 2 কোয়েশ্চন একদম সমান আসে এবং রিপিট কোয়েশ্চন আসে। পেপার 1 এর যে টপিক থেকে আসছে পেপার 2 তেও কিন্তু সেম টপিকে আসবে। ল্যাঙ্গুয়েজ 1 এর যে টপিক থেকে প্রশ্ন আসে ল্যাঙ্গুয়েজ 2 তেও কিন্তু সেম টপিক থেকে প্রশ্ন আসে। আপনারা লাইভ দেখতে থাকুন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার। আর আমার ল্যাঙ্গুয়েজ 1 আছে, আমি ল্যাঙ্গুয়েজ 2 দেখব না। আর আমার ল্যাঙ্গুয়েজ 2 আছে, আমি ল্যাঙ্গুয়েজ 1 দেখব না। আমার পেপার 1 আছে, পেপার 2 দেখব না। এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে বারবার, নাহলে পরবর্তী সময় আপনাদের পস্তাতে হবে। তো এবারে দেখুন আমাদের আজকের যে প্রশ্নটা, এবারের প্রশ্নটা কি বলেছে দেখি। মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কি? কি হবে কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন তো। মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কি? আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান কারেক্ট আনসার কি হতে পারে। মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ। কেবল মাতৃভাষা শিখে, মাতৃভাষার মাধ্যমে শেখা, প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরও ভাষা যুক্ত করা, অনেক ভাষা এবং বিদেশি ভাষাসমূহ মাতৃভাষা রূপে শেখা। এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে ভাই? খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো সলভ করব, কারণ অনেকগুলো প্রশ্ন সলভ করতে হয় একটি ক্লাসে, তাই ক্লাসটা দীর্ঘ করব না। খুব তাড়াতাড়ি আমরা র্যাপিড ফায়ার স্পিডে আমরা করব। সুতরাং আপনারাও কি করবেন, র্যাপিড ফায়ার স্পিডে আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করুন প্রত্যেকটা প্রশ্ন। এগুলো ধরে নিন আপনাদের জন্য একটা মানে কি বলবো সাংঘাতিক অপরচুনিটি, যে আপনারা নিজে থেকে নিজে প্র্যাকটিস করতে পারছেন, এটা আপনাদের অপরচুনিটি ধরে নিন। আমরা সলভ করব, সঙ্গে সঙ্গে আপনারাও সলভ করবেন, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। সবাই শেষে জানিয়ে দেবেন যে কতটা প্রশ্ন কারেক্ট হলো। আপনারা, আমি বারবার বলবো না, একবার বলছি, আপনারা টাইপ করবেন এইভাবে 106 1 নম্বর, কিংবা 106 2 নম্বর, কিংবা 106 3, নতুবা 106 4, যেটা আপনাদের মনে কারেক্ট আনসার হয় সেটা খুব তাড়াতাড়ি আপনারা এভাবে প্রত্যেকটা প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং আমরাও প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার জানিয়ে দিই। এবার দেখুন এখানে বলেছে কেবল মাতৃভাষা, কেবল নেগেটিভ ওয়ার্ড। মাতৃভাষার মাধ্যমে শেখা, মাতৃভাষার মাধ্যমে শিখবো, তাহলে বহু ভাষাবাদ কোথা থেকে আসলো? আর বিদেশি ভাষাকে মাতৃভাষা শিখবো মোটেই না। তো কারেক্ট আনসার হবে প্রথমে আমরা মাতৃভাষা শিখবো এবং তারপর আরও ভাষাগুলোকে যুক্ত করবো, দ্যাট ইজ কল মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় শিক্ষা কর্মপন্থায় যে পলিসি ভাষা যে নামে পরিচিত তা হলো। বিদ্যালয় শিক্ষা কর্মপন্থা অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার যেটা পলিসি আছে, এই পলিসির মতে ভাষাটা কি নামে পরিচিত? বহুভাষিক শিক্ষা, তারপর ভাষা শিক্ষা, নাকি মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিকতা, নাকি 3 ভাষা পদ্ধতি? তো বিদ্যালয় শিক্ষায় কর্মপন্থায় আমাদের ভাষাটা কি নামে পরিচিত ভাই? এটাকে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অর্থাৎ 3 ভাষা পদ্ধতি বা 3 ভাষা পদ্ধতি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখি, সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ যাকে বলা হয়। সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতিটা কি? প্রশ্ন একটু দীর্ঘ রয়েছে, আপনারা একবার পড়ে নিন, তারপর কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন। এমন একটি ধারণা যেখানে শিশুরা বর্ণ, ধ্বনি থেকে শব্দ, শব্দগুচ্ছ এবং বাক্যর মধ্য থেকে একটি ভাষা শেখে। 2 নম্বর অপশন। এমন একটি ধারণা যেখানে শিক্ষার্থীরা ভাষা খণ্ডের মধ্য দিয়ে ভাষা শিখে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন বর্ণ, শব্দ ইত্যাদি বুঝে। আর 3 নম্বর অপশনে বলেছে এমন একটা ধারণা যেখানে ক্ষুদ্রতম অংশ যেমন বর্ণমালা, অক্ষর পরিচিতির মধ্য দিয়ে ভাষা শিক্ষা শুরু হয়। আর এমন একটি ধারণা যেখানে সব ভাষাই একসঙ্গে শেখানো হয়। তো একসঙ্গে সব ভাষা কখনোই শেখানো যায় না, একটা একটা করে ভাষা শেখাতে হয়, কারণ একসঙ্গে যদি সব ভাষা শেখাতে যাই তাহলে কোনোটাই শেখা হবে না, অর্থাৎ অপশন নাম্বার 4 তো কোনো মতেই হলো না। এবার হচ্ছে অপশন নাম্বার 1 2 3, এই 1 2 3 এর মধ্যে আপনাদের মনে কোনটা কারেক্ট আনসার হবে তাড়াতাড়ি ভাবুন তো। 108, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কত ভাই? অপশন নাম্বার 2। এমন একটা ধারণা যেখানে শিক্ষার্থীরা কি করে, ভাষা খণ্ডের মধ্য দিয়ে ভাষা শিখবে, টুকরো টুকরো করে ভাষা শিখবে এবং তারপর তারা কি করবে, ক্ষুদ্র অংশ যেমন বর্ণ, শব্দ ইত্যাদি বুঝে, দ্যাট ইজ কল হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ বা সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতিকে বলে। 109, ভাষা শিক্ষায় কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে ভাষা শিক্ষার একটা প্রেক্ষিত হিসাবে মান্যতা দেয়? মেমোরাইজেশন জেনারেলি নেগেটিভ ওয়ার্ড। মেমোরাইজেশন বা মনে রাখা বা মুখস্থ করা
জেনারেলি নেগেটিভ ওয়ার্ড। তো এই নেগেটিভ ওয়ার্ডটাকে যেহেতু প্রশ্ন দিয়েছি, আমাদেরকে একটু ভাবতে হবে যে ভাষা শিক্ষায় যে কোন পদ্ধতি আছে, অর্থাৎ কোন অ্যাপ্রোচ আছে যে পদ্ধতিতে আমরা কি করি, এই মেমোরাইজেশনকে একটা গুরুত্ব দেওয়া হয় বা মেমোরাইজেশন বা মুখস্থ করাকে একটা মান্যতা দেওয়া হয়। সাংগঠনিক পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পন্থা বা কমিউনিকেটিভ পদ্ধতি, না টোটাল ফিজিক্যাল রেসপন্স বা শারীরিক প্রক্রিয়া। আচ্ছা, টোটাল শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল রেসপন্স, টোটাল ফিজিক্যাল রেসপন্স তার মানে কি হবে? এটা তখনই হবে যখন কি হবে, এই প্রশ্ন, এই অপশন থাকলে এই অপশনের প্রশ্নটা কি হওয়া উচিত ছিল যে একজন শিশু একটা কবিতা পড়ছে, হাত আমাদের এক, হাত আমাদের দুই, পাও আমাদের দুই, পাওয়ের আঙ্গুল ছুঁই, এই ধরনের সে কবিতাগুলো পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওই জায়গাতে সে কী করবে, টাচ করবে। ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সে পড়তে পড়তে টাচ করবে তখন সেটাকে বলা হবে, কি বলা হবে, টোটাল ফিজিক্যাল রেসপন্স। আর কমিউনিকেটিভ পদ্ধতি মানে কি, আমরা কথাবার্তার মাধ্যমে যেগুলো আমরা শিখি। ঠিক আছে, একজন একজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে দলগতভাবে যখন আমরা কথাবার্তা বলে, একজন একজনের সঙ্গে কথাবার্তা বলে যখন শিখবো তখন সেটাকে বলা হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আর সাংগঠনিক পদ্ধতি মানে বাক্যের একটা স্ট্রাকচার থাকা দরকার। তো फिलहाल এই 3 ऑप्शन में एक ही करेक्ट नहीं हुआ, तो ऑप्शन नंबर 2 हो जाएगा करेक्ट आंसर। ব্যাকরণ অনুবাদ পন্থায় কি বলা হয়, গ্রামার ট্রান্সলেশন মেথড। এই মেথডে মুখস্থ বিদ্যাকে কি করা হয়, একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট হিসাবে কি করে মান্যতা দেওয়া হয়, এটা মাথায় রাখুন। নেক্সট, কাইব্বা একজন ভাষা শিক্ষক। তিনি তার ছাত্রদের বিভিন্ন বিষয় অনুযায়ী শব্দ খুঁজতে এবং সেই সব শব্দের বন্ধু শব্দ, যেসব শব্দ কোনো শব্দের আগে বা পরে বসতে পারে সেগুলো সরবরাহ করতে বললেন। এই পদ্ধতিতে কি নামে বলা যায়? তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, এই শব্দটা খুঁজো, একটা শব্দ তোমরা খুঁজো এবং এই শব্দের আগে কোন শব্দ বসতে পারে বা এই শব্দের পরে কোন শব্দ বসতে পারে, এইগুলা জিনিস তোমরা খুঁজে খুঁজে বের করো। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলতে পারি, বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত, শব্দজাল, শব্দ খেলা, নাকি শব্দ সংগঠন। 110। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কি, বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত কোলোকেশন। অর্থাৎ একটা শব্দ আমরা প্রথমে লিখলাম, একটা শব্দের পরে কোন শব্দ বসবে এই শব্দ যদি লিখি বা এই শব্দের আগে কোন শব্দ বসবে এটা যদি লিখি তখন সেটাকে বলা হয় কি, কোলোকেশন। এবং শব্দগুলো কিন্তু পরিবর্তন হতে পারে, যেমন মিডিলের একটা শব্দ রয়েছে, এই শব্দের আগে সবসময় যে এই শব্দটাই বসবে সেটা শব্দটা কিন্তু পরিবর্তন হতে পারে, তাই না? শব্দটা পরিবর্তন হয় কিসের হিসাবে, সে বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, সেটা বৈশিষ্ট্য অনুযায়ী সেটা কি হবে, শব্দটা পরিবর্তন হবে। ঠিক আছে, এক শব্দ বারবার নাও বসতে পারে। 111। একজন শিক্ষক তার ছাত্রদের ভাষা সক্ষমতার পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্র তৈরি করছেন। ভাষা তার কতটুকু তার ল্যাঙ্গুয়েজ এবিলিটি হয়েছে এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি প্রশ্নপত্র তৈরি করেছেন। তিনি একটি অনুচ্ছেদের প্রতিটি পঞ্চম শব্দ তুলে নিয়েছেন। একটা অনুচ্ছেদ থেকে, প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে তিনি কি করছেন, তার প্রত্যেক যে 5 নম্বর শব্দ, একটা অনুচ্ছেদের প্রত্যেক পঞ্চম শব্দ তুলে নিয়েছেন, তারপর ছাত্রদের না থাকা সম্ভাব্য শব্দগুলি লিখতে দিয়েছেন। তিনি কি করেন, এই পঞ্চম শব্দ যেটা আছে, পঞ্চম 5 নম্বর শব্দ, প্রত্যেকটা লাইনের পঞ্চম শব্দ তিনি কি করলেন, উঠিয়ে দিলেন, এখানে মুছিয়ে দিলেন। তারপর তিনি বললেন যে ওই জায়গাতে কি বসতে পারে তোমরা অনুমান করো। ঠিক আছে, এই যে তিনি যে কাজটা করলেন, এই যে পদ্ধতি, সেটাকে কি বলা হবে, পাঠ অনুচ্ছেদ শব্দ ভান্ডারের পরীক্ষা, শূন্যস্থান পূর্ণ করা, নাকি ক্লোন পাঠ বা বদ্ধ পাঠ। এখানে 111 কারেক্ট আনসার কি হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। 111 প্রশ্ন কারেক্ট আনসার। এই ধরনের যদি প্রশ্ন আপনারা পাবেন, সেম টু সেম প্রশ্ন নাও আসলে এই রিলেটিভ কিন্তু প্রশ্ন আসবে এবং রিলেটিভ প্রশ্নগুলো আপনাদের কিন্তু জানতে হবে এবং পারতে হবে। তো এটাকে বলা হয় কি, বদ্ধ পাঠ। এটাকে কি বলা হবে, মনে রাখবেন, এটাকে বলা হবে বদ্ধ পাঠ বা ক্লোন পাঠ। এখানে শূন্যস্থান, এখানে খালি আছে, তার মানে শূন্যস্থান পূর্ণ চট করে আপনারা লিখে দিবেন, সেটা কোনো মতেই সম্ভব না। বলার সময় যথাযথ উচ্চারণে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো শারীরিক ভাষা, বলার পদ্ধতি,
নাকি ভাষা ক্রিয়া নাকি ভাষার ব্যবহার। আমরা যখন একটা কোনো কিছু যখন আমরা কথা বলছি তখন আমরা যখন তার যথাযথ উচ্চারণ করছি সেটাকে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার করবো। অর্থাৎ আমরা যে বাক্যগুলো যখন ব্যবহার করি তখন ক্রম অনুযায়ী সিকোয়েন্সে উচ্চারণ করছি। ঠিক আছে, গরু দুধ দেয়, ঠিক আছে, গরু ঘাস খায়। এবার গরু খায় ঘাস যদি বলি তাহলে কেমন হবে? বাক্যটা ঠিক একুরেটলি স্ট্রাকচারালি গঠন হচ্ছে না। তো সঠিক শব্দ অনুযায়ী অর্থাৎ কোন সময় আমাদের একটু থামতে হয়। আমরা যখন উচ্চারণ করি তখন উচ্চারণের ক্ষেত্রে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু কোন জায়গায় একটু থামতে হবে, কোন জায়গাতে একটু বেশি স্ট্রেস দিতে হবে, কোন জায়গাতে একটু কম স্ট্রেস দিতে হবে, এইগুলা জিনিস কিন্তু দেখা দরকার। তো সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? 112। এটাকে বলা হয় মেকানিক্স অফ স্পিকিং অর্থাৎ বলার পদ্ধতি। শিক্ষাদান অর্থাৎ প্যাডাগজিক পদ্ধতি হিসাবে গল্পকথন ব্যবহৃত হয়। শিক্ষাদানের পদ্ধতি হিসাবে গল্পকথনটা ব্যবহৃত হবে শোনার কাজে বাচ্চাদের ব্যস্ত রাখতে, শিশুদের বলার দক্ষতা বৃদ্ধি করতে, ভাষা এবং সাক্ষরতা দক্ষতার বিকাশ ঘটাতে, শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখতে। তো 113 কারেক্ট আনসার কি হয়ে যাবে তাড়াতাড়ি বলুন তো? শিক্ষাদানের পদ্ধতি হিসাবে গল্প কথন। আমরা যখন গল্প কথন করব তো গল্প কথনটা আমরা কেন করি? বাচ্চাদের ব্যস্ত রাখতে, মোটেই না। নিয়মানুবর্তিতা বজায় রাখতে, মোটেই না। বলার দক্ষতা, আমি গল্প কথন করছি, আমি গল্প করছি, তাদের বলার দক্ষতা কীভাবে বৃদ্ধি হবে? এটা অ্যাকুরেট কারেক্ট আনসার হলো না। কারেক্ট আনসার হলো ভাষা এবং সাক্ষরতার দক্ষতার বিকাশ ঘটাতে। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 যারা দিয়েছেন 100% কারেক্ট। যারা দেননি আপনারা এখনও সময় আছে ভাই, নিজেকে শুধরে নিন। প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে কি বোঝায়? দেখুন প্রশ্ন সেম প্রশ্ন রিপিট আসছিল, আগে অপশনে ছিল প্রসঙ্গক্রমে ব্যাকরণ, এবার প্রশ্নে দিয়েছে, জিনিসটা একটু ডাইরেক্ট ঘুরিয়ে দিয়েছে। অনুশীলন এবং চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখা, প্রথমে গঠন আঙ্গিক শেখা এবং তারপর ক্রিয়ার দিকে যাওয়া, স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে শেখা যেখানে আঙ্গিক তার পরিপ্রেক্ষিতে দৃষ্ট ব্যবহৃত হয়, পদ্ধতিগতভাবে আঙ্গিককে শেখা যেখানে শিক্ষার্থী ক্রমান্বয়িক বিকাশের মধ্য দিয়ে যেতে পারে। 114 কারেক্ট আনসার কি হতে পারে? একটু ভাবুন এবং কমেন্ট করুন। প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা অর্থাৎ কারেক্ট আনসার হবে স্বাভাবিক ভাষার ক্ষেত্রে আমরা কি করি? উদাহরণ থেকে যখন শিখি তখন আমাদের শিখতে অনেক ভালো হয়, জিনিসটা খুব সহজ হয়। তো উদাহরণ থেকে শেখা যেখানে আঙ্গিক এবং তার পরিপ্রেক্ষিতে দৃষ্ট এবং ব্যবহৃত হবে, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্যাট ইজ কল্ড প্রসঙ্গক্রমে ব্যাকরণ। নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়? বক্তৃতা থেকে নোট নেওয়া, পড়ার সময় নোট নেওয়া, সংক্ষিপ্ত সার লেখা, একটি অনুষ্ঠানের জন্য আলোচ্য সূচি লেখা। 115 পাঠ দক্ষতা। তো একজন বক্তৃতা দিচ্ছে, আমি নোট লিখছি, সেটা আমার পাঠ দক্ষতা হচ্ছে। পড়ার সময় নোট লিখছি, সেটাও আমার পাঠ দক্ষতা হচ্ছে। একটা কিছু সংক্ষিপ্ত সার লিখছি, সেটা পাঠ দক্ষতা হচ্ছে। কিন্তু অনুষ্ঠানের জন্য আলোচ্য সূচি লিখছি, সেটা আমার পাঠ দক্ষতা নয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার 4। একটু ফাস্ট যাচ্ছে কারণ অনেকগুলো প্রশ্ন করতে হবে, তো তাই আপনারা খুব একটু সাহায্য করুন আমাদের এবং শুধুমাত্র আনসারগুলো কী হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন। পাঠ্যপুস্তক লেখকেরা সবসময় মৌলিক লেখকদের গদ্য, কবিতা এবং গল্প সংযুক্ত করেন। তারা সংবাদপত্র, পত্রপত্রিকার মৌলিক অংশ সংযোজন করেন। কারণ কি? আবার প্রশ্নটা দেখি। পাঠ্যপুস্তক যারা লেখে, পাঠ্যপুস্তক যারা লেখক রয়েছেন ওনারা কি করেন? সবসময় মৌলিক লেখকদের, ইউনিক যে সকল লেখক রয়েছেন তাদের গদ্য, কবিতা এবং গল্প সংযুক্ত করেন। তারা সংবাদপত্র এবং পত্রপত্রিকারও মৌলিক অংশ তারা কি করে? সংযুক্ত করে। তার কারণ কি? তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়। পাঠ্যপুস্তক রচয়িতারা তাদের পছন্দ করেন। তারা অনুশীলন নির্মাণের কার্যক্রম হয়। তারা পাঠ উপযুক্ত। 116 এটা কারেক্ট আনসার হবে। যারা মৌলিক লেখক রয়েছেন তাদের
ভাষা স্বাভাবিক এবং ভরসাযুক্ত, অর্থাৎ তারা যা লিখেছেন তা সঠিক লিখবেন, কোনো ভুল লিখবেন না, এইটা 100% এটা ভরসা রাখা যায়। এবং তারা যে ভাষায় লেখেন এই ভাষাটা কি হয়, স্বাভাবিক হয়। পাঠ্যপুস্তক রচয়িতারা তাদের পছন্দ করে সেটা ব্যাপার নয়। কার্যক্রম ইউজফুল, সুইটেবল এই ধরনের কোনো কিছু এখানে কাজ করছে না। নিম্নলিখিত কার্যটিকে কি বলা হয়? একটা কার্য দেওয়া আছে, কার্যটাকে কি বলা হবে একটু ভাবুন। শিক্ষক নিজের গতিতে পাঠ পড়ে যাবেন। একজন শিক্ষক কি করছেন, তিনি নিজে নিজে পাঠগুলা পড়ে যাচ্ছেন এবং ছাত্ররা কি করছে, গোষ্ঠীবদ্ধভাবে বিষয় সংক্ষিপ্ত সার নির্মাণ করে সেই পাঠকে আবার পুনর্গঠন করবে। শিক্ষক তার নিজের গতিতে পাঠ পড়ে যাবে। শিক্ষক কি করবেন, তিনি তার নিজের গতিতে পাঠ পড়ে যাবেন, অর্থাৎ নিজের তার ফ্লুয়েন্সিতে, তার একুরেসিতে শিক্ষক নিজে নিজে পাঠটা পড়ে যাবেন এবং ছাত্ররা কি করবে, গোষ্ঠীবদ্ধভাবে তার সংক্ষিপ্ত সার নির্মাণ করবে, অর্থাৎ পয়েন্টসগুলো লিখবে। ছাত্ররা দলগতভাবে কি করবে, তার যে শিক্ষক যে গল্পটা পড়ছেন বা পাঠ পড়ছেন তার মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তারা কি করবে, নোট ডাউন করবে, অর্থাৎ সংক্ষিপ্ত সার লিখবে। এই পাঠকে আবার পুনর্গঠন করবে। এই ডাউন পয়েন্টগুলো, মেইন পয়েন্টগুলো লেখার পর, সংক্ষিপ্ত সার লেখার পর তারা কি করবে, এই পয়েন্টগুলো দিয়ে তারা কি করবে, আবার সেই গল্পটাকে আবার পুনর্নির্মাণ করবে বা পুনর্গঠন করবে। তো এটাকে আমরা কি বলবো, লেখ নির্দেশ বা ডিকটেশন, ব্যাকরণ লেখ নির্দেশ, পুনর্লেখন কাজ, না পারস্পরিক লেখ নির্দেশ। এটাকে বলা হবে ব্যাকরণ লেখ নির্দেশ। প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে যা বোঝায়, প্রাথমিক ভাষার বিকাশ, প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে আমরা কি বুঝতে পারি ভাই, শেখা, অর্জন করা, বিকাশ না অবগতি। প্রাথমিকভাবে মানুষের কোনটা বিকাশ হয়, শেখাটা হয় নাকি অর্জন করা হয়, নাকি বিকাশ হয়, নাকি অবগতি হয়? 118। একদম ছোটকালে শিশুরা সর্বপ্রথম কি করে, এখানে বিকাশ তো হচ্ছে না, কারণ প্রশ্নে প্রাথমিক বিকাশ কিভাবে হয়, বিকাশের মধ্যে বিকাশ ও অবগতি হয় সেটা হবে না, শেখা বা অর্জন করা। কোনটা হবে কারেক্ট আনসার, তাড়াতাড়ি বলুন। আমি আপনার দুটো অপশন কেটে দিয়েছি, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। খুব তাড়াতাড়ি করুন তো। যখন শিশুরা সবচেয়ে ছোট থাকে তখন তারা কি করে, তখন তারা ভাষাটাকে কি করে, অর্জন করে, তারা ভাষাটাকে অর্জন করে বা অ্যাকোয়ার করে। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্লাসে বারবার জিনিসটা বলা হয়েছে। নেক্সট 119 নাম্বার কোয়েশ্চেন। প্রথম শ্রেণীকক্ষের একজন শিক্ষকের ছাত্রদের মাতৃভাষা আলাদা ছিল, ঠিক আছে, ছাত্রদের মাতৃভাষা কি ছিল, আলাদা আলাদা ছিল। তিনি শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে সব ভাষায় পরস্পরকে সম্বোধন করতে বললেন, ঠিক আছে। তিনি শ্রেণীকক্ষের প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ যে ভাষার ওই ভাষায় তিনি তাকে সম্বোধন করতেন। কেউ যদি হিন্দি ভাষা বলে তিনি তার সঙ্গে হিন্দিতে কথা বললেন, কেউ যদি আসামিসে কথা বলে তিনি তার সঙ্গে আসামিসে কথা বললেন, কেউ যদি বাংলা স্টুডেন্টে কথা বলে বাংলাভাষী তার সঙ্গে তিনি বাংলায় কথা বলেন। কিন্তু আমরা ক্লাস 1-এর কথা বলছি, সেটা মাথায় রাখুন। ছাত্ররা প্রতিদিন ভিন্ন ভাষার কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে এবং তিনি একজনের সঙ্গে যখন কথা বলছেন তখন বাকিরা কিন্তু শুনছে। তিনি হিন্দিভাষী ছাত্রের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলছেন, কিন্তু বাকিরাও কি করছে, এই ভাষাটা তারা কি করছে, শিখছে। বা তিনি আসামিসের সঙ্গে আসামিস কথা বলছেন, কিন্তু বাকিরাও কি করছে, আসামিস ভাষাটা তারা শুনছে। তো এই প্রতিদিন ছাত্ররা কি করছে, নতুন নতুন কিছুটা শব্দ শেখার সুযোগ পাচ্ছে বা নতুন নতুন শব্দগুলো তারা শেখার জন্য চেষ্টা করছে। শিক্ষক এখানে কোন কৌশলটা ব্যবহার করছেন? উপায় হিসাবে বহুভাষিক ব্যবহার, রিসোর্স, বহুভাষা পরিচয়, কৌশল রূপে বিবিধতা, নাকি একভাষিকতা, মনোল্যাঙ্গুয়ালিজম? কোয়েশ্চেন নম্বর 119। এখানে তিনি ভিন্ন ভাষায় কথা বলেন, ক্লিয়ার করে দেওয়া আছে। তো এখানে একভাষিকতা কি করে হবে, এটা ক্যান্সেল। আর বহুভাষা পরিচয় হবে না, অর্থাৎ যেখানে রিসোর্স আছে, রিসোর্সটা হচ্ছে কি আমার মোস্ট পজিটিভ ওয়ার্ড।
তো যেখানে রিসোর্স থাকবে এই পজিটিভ ওয়ার্ডটা দেখেই আপনি কারেক্ট আনসার করতে পারবেন। অর্থাৎ তিনি এটা রিসোর্স হিসাবে একটা রিসোর্স পেয়েছেন, একটা উপায় পেয়েছেন বা মাধ্যম পেয়েছেন, যে মাধ্যমে তিনি ছাত্রদের বহু ভাষা শেখাতে পারছেন, বহু ভাষাটা তিনি ব্যবহার করতে পারছেন। সুতরাং এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতি শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয় বলেছে? গান এবং ছড়ার মাধ্যমে, ছোট শব্দ এবং বাক্য ব্যবহারের মাধ্যমে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, না বাচিক ব্যবহারের মাধ্যমে? কোনটা শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? 120। আমরা গান এবং ছড়ার মাধ্যমে তাদের শেখাতে পারি, ছোট ছোট শব্দ বা বাক্যের মধ্যে শেখাতে পারি, বা অর্থাৎ তার সঙ্গে কথাবার্তা বলে আমরা তাকে ভাষা শেখাতে পারি। কিন্তু বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শেখাইতে যদি যাই তাহলে তাকে আমরা কি করতে পারবো না? ভাষা শেখাতে পারবো না। এটা ভাষা শেখার আমাদের আদর্শ নয়। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। এবার আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর প্যাডাগজিগুলো দেখবো খুব তাড়াতাড়ি। সেম কোয়েশ্চেন পেপারে আমাদের যে ছিল এইগুলো আমরা দেখব। এবার দেখুন 136 প্রশ্নে কি বলেছে। এখানে দেখুন বাংলা ভাষায় কিন্তু ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আসছে ভাই। ভারতীয় সংবিধান অর্থাৎ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেখান থেকে টপিক আসে, ইন্ডিয়ান পলিটি থেকেও কিন্তু প্রশ্ন আসে আমরা দেখছি। গত লাস্ট যেটা এক্সাম হয়েছিল জুলাই 2024, এখানে একটা জিকে থেকেও প্রশ্ন আছে, মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো মাতৃভাষা রিলেটেড, তো এখানে দেখুন এই মাতৃভাষা রিলেটেড যে টপিক আছে প্রত্যেকটা টপিক ভালো করে দেখতে হবে। মাতৃভাষা দিবস কবে পালিত হয় এটা একটা প্রশ্ন এসেছিল। তো এখানে ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আসছে। কারণ কি? কারণ ভারতীয় সংবিধান এখানে ভাষার কথা উল্লেখ করেছে। আর যেহেতু আমরা ভাষা নিয়ে খেলাধুলা করছি, বাংলা ভাষা, সুতরাং ভাষা সম্বন্ধে আমাদের জানতে হবে। তো কোয়েশ্চন নাম্বার 136 কি হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্স। হিন্দি একটি সরকারি, আগে প্রশ্নটা পড়েনি, দুঃখিত। অনুচ্ছেদ নম্বর 343 2 নম্বর ধারায় বা 2 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান যার ব্যবহার নিশ্চিত করে হিন্দি একটা সরকারি ভাষা, হিন্দি একটি সহকারী সরকারি ভাষা, তারপর ইংরেজি একটি সরকারি ভাষা, ইংরেজি একটা সহকারী সরকারি ভাষা। তো এখানে সংবিধান 343 এর যে 2 নম্বর ধারা, এই ধারায় ক্লিয়ার বলা হয়েছে ইংরেজি একটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতীয় সংবিধানের ধারায় লেখা আছে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে 136 এর 4 নম্বর। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ধ্রুপদ ভাষার মানদণ্ড নয়? নিচের কোনটি একটি ধ্রুপদ ভাষার মানদণ্ড নয়? 137। উক্ত ভাষায় 1500 থেকে 2000 বছরের পুরানো ইতিহাস বা লিখিত সাহিত্য থাকবে। কিছু প্রাচীন সাহিত্য বা মহাকাব্য ওই ভাষায় লেখা থাকবে। খরসা তালিকাভুক্ত ভাষার মধ্যে উক্ত ভাষাটি থাকবে না। উক্ত ভাষার একটি মৌলিক সাহিত্যিক পরম্পরা থাকবে এবং অন্য ভাষা গোষ্ঠী থেকে তা কোনো কিছু ধার করবে না। তো 137 প্রশ্নের কারেক্ট আনসার ডাইরেক্ট বলে দিই, খসড়া তালিকাভুক্ত ভাষায় উক্ত ভাষাটি থাকবে না, এটা তার মানদণ্ড নয়। অর্থাৎ ধ্রুপদী ভাষা থাকতে গেলে তাকে কি করতে হবে? খসড়া তালিকায় তার ওই ভাষাটা থাকতে হবে, তাহলে সে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পাবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3, মানদণ্ড 9 কোনটি থাকবে না বলেছে। সুতরাং এটা হবে কি আমাদের কারেক্ট। শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা যেভাবে নির্ণয় করা যেতে পারে বা নির্ধারণ করা যেতে পারে? কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি পিন করুন কমেন্ট বক্সে। তাদের সঙ্গে ধারাবাহিক অনুশীলন এবং চর্চার মাধ্যমে আমরা শ্রবণ দক্ষতা বৃদ্ধি করতে পারি। আচ্ছা, একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করা,
নীরব পাঠের মাধ্যমে তাদের নীরব পাঠের জন্য তাদের সুযোগ দেওয়া, ভ্রমণের জন্য তাদের বাইরে নিয়ে যাওয়া। শ্রবণ দক্ষতা বিকাশ করবো ভাই। অর্থাৎ শ্রবণ দক্ষতা কিভাবে নির্ধারণ করা যায়, অর্থাৎ আমি যে পড়ালাম, আমি যে তাকে বললাম সেটা সে শুনতে পারলো কিনা না, আমি যা বললাম সেটা সে শুনতে পারলো কিনা না, ওই জিনিসটা আপনি কি করে মানে শিওর হবেন। তো এখানে বলা হচ্ছে কি ধারাবাহিক অনুশীলন এবং চর্চা এখানে কোনো মানে হয় না। সাইলেন্ট রিডিং করলে সে যদি সাইলেন্টলি আমি কি পড়লাম, তাকে বললাম আমি কি বললাম সেটা বলো তো, সে যদি মনে মনে কিছু একটা বলে যায় তাহলে কি আমি শুনতে পাবো? সেখানে নীরব পাঠ কোনো কিছু না। আর ভ্রমণের জন্য তাকে এখানে বাইরে নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আমি একটা গল্প বলবো এবং তারপর তাকে কি করব, এই গল্প থেকে কিছু প্রশ্ন করবো। আমি একটা গল্প বললাম, একটা ভালো করে একটা গল্প থেকে সাজিয়ে দিলাম, ঠিক আছে, বিড়াল এবং বাঘের কাহিনী একটা গল্প থেকে শুনলাম। তারপর এই গল্প থেকে ছোট ছোট প্রশ্ন করলাম যে আমি যে বাঘের কথা বলেছিলাম, বাঘটা কোথায় ছিল, তো বিড়ালটা কোথায় ছিল, বিড়ালটাকে কীভাবে ধরেছিল। এভাবে ছোটোখাটো প্রশ্ন যদি করি, সে যদি সঠিক উত্তর দেয় তাহলে বুঝে নেব সে আমার কথাটা ঠিক ভালো করে বুঝতে পেরেছে। শোনা মানে ঠিক শোনা নয়, শোনা মানে সে বুঝবে উইথ আন্ডারস্ট্যান্ডিং। আর রিডিং মানে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। শুনে সে কিছু একটা বুঝতে হবে, পড়ে সে কিছু একটা বুঝতে হবে, তবেই তার না শোনা হলো বা পড়া হলো। তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। পাঠের প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগ দেবেন, পাঠের প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগী হবেন, কারেক্ট অ্যান্সার কি হবে? পাঠের প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগী হবেন, তিনি কি বিষয়ে মনোযোগী হবেন? উক্ত ভাষার বর্ণমালা মুখস্থ করাবেন। আমরা কখনো শিশুদের মুখস্থ করাই না, ক্যান্সেল করে দিন। পড়ার গতির দিকে মনোযোগ দেবেন, বর্ণ এবং শব্দে যোগাযোগের বিকাশ ঘটাবেন এবং যথাযথভাবে পড়াটার প্রতি মনোযোগ দেবেন। তো একজন ছাত্র যদি সে বর্ণ এবং শব্দে যদি ভালো করে যোগাযোগ করতে পারে, অর্থাৎ কয়েকটা বর্ণ মিলে, অর্থাৎ এই প এবং ড়া এই দুটা মিলে যদি পড়া হয়, সে যদি বর্ণগুলো থেকে যদি শব্দ বলতে পারে, তাহলে তো তার মধ্যে পড়ার গতি আসবে এবং যথাযথ ফ্লুয়েন্সি আসবে, অ্যাকুরেসি আসবে। সুতরাং এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। শোনা এবং পড়া হলো রিসেপটিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, কৌতূহল উদ্দীপক দক্ষতা নাকি থিঙ্কিং দক্ষতা? রিডিং এবং লিসেনিং। এখানে বলেছে লিসেনিং এবং রিডিং। লিসেনিং এবং রিডিং এটা কি ধরনের দক্ষতা? 140। আমরা কিন্তু দেখুন এই প্রশ্নটা কিন্তু বারবার পড়ায় আসে, বারবার পরীক্ষায় আসে। আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে দেখেছিলাম পঠন এবং শ্রবণ দিয়েছিল, এবার পড়া এবং শোনা দিয়েছে, জিনিসটা সমান। তো আগের ক্লাসে বলেছি, আবার বলে রাখি, LSRW মানে কি? শ্রবণ, কথন, পঠন, লিখন। তার মধ্যে L এবং R হচ্ছে রিসেপটিভ স্কিল, অর্থাৎ শোনা এবং পড়া। আর লেখা এবং শোনা, আর লেখা এবং বলা, কথন এবং রাইটিং, এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো প্রোডাক্টিভ স্কিলকে বাংলায় বলা হয় উৎপাদনমূলক দক্ষতা। আবার এটাকে বলা হয় আরেকটা নামে জানা যায়, SW কে এক্সপ্রেসিভ স্কিল, অর্থাৎ কি মানে প্রকাশমূলক দক্ষতা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যায় আমাদের কি? রিসেপটিভ স্কিল। আর এখানে যদি আমাদের কথন এবং লিখন দেওয়া থাকতো তাহলে এটা উৎপাদনমূলক দক্ষতা হতো, কিংবা উৎপাদনমূলক দক্ষতা না থাকলে অপশনে যদি প্রকাশমূলক দক্ষতা থাকে তাহলে এটাও কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। শিক্ষক তরুণ লেখকদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী যেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন। একজন তরুণ লেখক মানে কি করছেন? ছোট ছোট শিশুরা যে লেখালেখি করে, ওই লেখাগুলোর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী একজন শিক্ষক কি রেসপন্স দেখাতে পারেন? তাদের ব্যাকরণগত ত্রুটি বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে পারেন। তারা যা লিখছে তার প্রশংসা করা এবং তাদের কাছ থেকে উদ্ধৃতি তুলে যথাযথ মতামত দেওয়া। তাদের ভুলগুলি এড়িয়ে যেতে বলা। শ্রেণীকক্ষে ভালো না লেখার জন্য তাদের মূল্যায়ন বা গ্রেডিং করা। এখানে মূল্যায়ন করা ঠিক আছে, কিন্তু গ্রেডিং ব্র্যাকেটে দিয়েছে, তার মানে জিনিসটা বুঝবেন। 141। একজন ছাত্র, এখানে তরুণ লেখক বলতে আমার ক্লাসে যে ছাত্ররা রয়েছে তাদের কথা বলেছে। তো আমার ছাত্ররা যদি কিছু একটা লেখে, তো আমি তাদেরকে প্রতিক্রিয়া হিসাবে তাকে কিভাবে রেসপন্স করব? 1 নম্বর, তাদের ভুলগুলি এড়িয়ে যেতে বলা।
যে তোমাদের যে ভুল হয়েছে হোক, তোমরা কাজ চালিয়ে যাও, এই ধরনের মোটেই বলা উচিত নয়। কারণ যেখানে ভুল হয়েছে সেটাকে তাকে আমার শুধরাইতে হবে, তাই তো? কিন্তু কখন? একদম শেষের দিকে তাকে আমি এই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ওই জায়গাগুলি তোমার ভুল হয়েছে, ওই জায়গাগুলো তুমি একটু কারেকশন করে নাও, নাহলে কিন্তু সারা জীবনের মধ্যে তার ভুলটাই থেকে যাবে। আর গ্রেডিং করা আমরা কখনো কি করি না ভাই, গ্রেডিং করি না, কেটে দিলাম। ব্যাকরণগত ত্রুটি বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া, তো শুধুমাত্র ব্যাকরণগত ভুল জানালে হবে না, তো সে যাই লিখেছে তাকে কি করতে হবে, আমার প্রথমে তাকে গাছের উপরে উঠাতে হবে। গাছের উপরে কি করে উঠাবো, তাকে প্রশংসা করতে হবে, ইয়াস যা লিখেছো খুব ভালো লিখেছো, বড়িয়া হয়েছে, ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর। প্রথমেই তাকে খুব ভালো ভালো প্রশংসা করে তাকে একদম মানে মনোমুগ্ধকর করে দিলাম, যাতে করে হ্যাঁ বলতেই পারে বা স্যার কত ভালো আমাদের, স্যারে আমাকে কত রেসপন্স করছেন, স্যারে কি সাব্বাস দিয়েছেন। কিন্তু তারপর আফটার সাব্বাস আপনাকে কি করতে হবে, যে যে জায়গার মধ্যে তার ভুলগুলা রয়েছে সেই ভুলগুলাকে তা আপনি মতামত দিতে পারেন, পরামর্শ, যে তোমার ওই জায়গার মধ্যে একটু একটু সমস্যা আছে, খুব সুন্দর হয়েছে বাই দ্য ওয়ে, কিন্তু তুমি ওই জিনিসগুলো একটু ঠিক করে নিও, তাহলে আরও সুন্দর হবে। তো পরবর্তী সময় সে মনের উৎসাহে, আনন্দের উৎসাহে, যে স্যার খুব সুন্দর বলেছেন, এটা যদি করি তাহলে আরও সুন্দর হবে, স্যার বলেছেন, তো তার মানে আমি আরও সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে বিবেচিত হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই দুটার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে কোনটা বিবেচিত হবে? গতি এবং যথাযথ, ভাষিক অভিব্যক্তির স্তর, যথাযথ এবং প্রবাহ, নাকি প্রবাহ ও উচ্চারণ? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভাষিক অভিব্যক্তির স্তর। সে কোন লেভেলে রয়েছে সেই লেভেলটা তাকে আমাকে দেখতে হবে, এবং কোন লেভেলে সে কথাগুলা বলছে এইগুলা জিনিস, তার ভাষিক যে লেভেল আছে, স্তর আছে অভিব্যক্তির, সেই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সাহায্যের উপায় হিসাবে মাতৃভাষা ব্যবহারের প্রেক্ষিতে কোনটা সঠিক নয়? অর্থাৎ এক কথায় নিচের কোনটার ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার সঠিক নয়? এটি শিশুদের পড়তে, ভাবতে এবং যোগাযোগ করতে সাহায্য করে। এটি ছাত্রদের অর্থ তৈরির প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। মাতৃভাষা অধ্যয়ন শাস্ত্রে আরও বৃহত্তর স্থান উন্মুখ করে। এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে। কোনটা সঠিক নয় বলেছে দেখুন। আপনারা এতক্ষণে কারেক্ট আনসার পেয়ে গেছেন, তবে জানি কারেক্ট আনসার পেয়ে গেছেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে। একটু ভাবুন না, আরে ভাই কী হলো, তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করুন, তাড়াতাড়ি। আমরা ফার্স্ট করছি তো ক্লাসটা, তাই না? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে আপনারা যদি চেক করে নিন তাহলে আর কি চাইবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যদি আপনারা 100% কারেক্ট আনসার করতে পারেন তাহলে আর ভাবলেন কি আর দেখলেন কি। পরীক্ষার হলে যান এবং বিন্দাস শুধুমাত্র ওএমআর ফিল আপটা একটু সুন্দর করে ভালো করে নেবেন প্রথমের দিকটা। তো কি করবেন, কিছু কিছু করণীয় জিনিস আছে, কি কি করবেন আর কি কি করবেন না সেগুলো আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। একবার হলেও পরীক্ষার আগের দিন হলেও আপনারা একটু দেখে পরীক্ষার হলে যাবেন, আপনাদের আশা করি কাজে লাগবে। তো মাতৃভাষা শিশুদের কি করে, একটা জিনিস পড়তে এবং ভাবতে, যোগাযোগ করতে সাহায্য করে। 100% কারেক্ট। মাতৃভাষার মাধ্যমে পড়তে পারি, ভাবতে পারি এবং কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি মাতৃভাষায়, এটা কারেক্ট। এটি ছাত্রদের অর্থ তৈরির ভূমিকা, ইতিবাচক ভূমিকা, পজিটিভ রেসপন্স করে, কারেক্ট। প্যাডাগজিক্যাল ক্ষেত্রে কি করে, আরও বৃহত্তর স্থান উন্মুখ করে। সে মাতৃভাষা বলেতে মাতৃভাষায় আজকে সে কথা বলতে পারছে, হয়তো পারে সে ভবিষ্যতে মাতৃভাষায় অনেক কিছু বড় একটা গল্পও লিখে দেবে বা বড় গ্রন্থ লিখে দিতে পারে, সে তার কী করবে, বৃহত্তর স্থান উন্মুখ করবে। কিন্তু মাতৃভাষা, আমি যদি মাতৃভাষা জানি, তো মাতৃভাষা জানার কারণে আমি কি দ্বিতীয় ভাষা ছেড়ে দেবো? আমাকে কি দ্বিতীয় ভাষা এড়াতে হবে, এড়িয়ে যেতে হবে? মোটেই না। মাতৃভাষা যদি আমি জানি তাহলে দ্বিতীয় ভাষা আমাকে এড়াতে হবে না, আমি এড়িয়ে যেতে আমার লাগবে না। আমার কি করতে হবে, মাতৃভাষার সাথে সাথে আমি দ্বিতীয় ভাষাটাও শিখতে পারবো। ঠিক আছে? দ্বিতীয় ভাষাটা, মাতৃভাষা কী করে, দ্বিতীয় ভাষাটাকে শিখতে সাহায্য করে। এখানে মাতৃভাষা জানি অর্থাৎ আমি বাংলা ভাষা জানি, তার মানে কি আমি আসামিজ ভাষা আমি জীবন শিখতে পারবো না? চেষ্টা করলেও পারবো না? হিন্দি ভাষাও কি পারবো না? ইচ্ছা করলে উপায় হয়, সব কিছু পারবো। সুতরাং এই ক্ষেত্রে কোনটা সঠিক নয় বলেছে, তার মানে এটা সঠিক নয়। অপশন নম্বর 4 ইজ দ্য রাইট অ্যান্সার।
নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রাথমিক স্তরের একটি শিশুর ভাষার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ? নিম্নলিখিতের মধ্যে কোনটা প্রাথমিক স্তরের একটা শিশুর ভাষার বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের বলতে হবে। কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 144। ভাবুন এবং তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। ব্যাকরণের জ্ঞান, প্রাথমিক স্তরের শিশুদের যে ব্যাকরণের জ্ঞান থাকতে হবে সেটা কে বলেছে? ভাষার পাঠ্যপুস্তক শিশুর মূল্যায়ন প্রথমেই করা যাবে না। তো কারেক্ট আনসার হবে ভাষা সমৃদ্ধ পরিবেশ। শিশুটা যে পরিবেশে রয়েছে এই পরিবেশে তাকে ওই ভাষাটা তাকে শেখানো হচ্ছে কিনা না, ওই জিনিসটা আমাকে দেখতে হবে। যদি আমার পরিবেশ, ধরে নিন আমি যেখানে আছি আমার প্রতিবেশ, পাড়া প্রতিবেশী, এখানে সবাই হিন্দি ভাষায় কথা বলে, এবার আমার মাতৃভাষা শুধু বাংলা। এবার এই প্রাথমিক স্তরের বিকাশের ক্ষেত্রে যদি আবার প্রতিবেশ যদি ঠিক না থাকে, সবাই যদি বাংলা ভাষায় কথা বলে, অটোমেটিক্যালি বাংলা ভাষা শিখে যেতাম, তাই তো। কিন্তু বাকি সবাই হিন্দিতে বলে, তাই বাংলা ভাষা শিখতে আমার একটু কষ্ট হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভাষা সমৃদ্ধ প্রতিবেশ বা পরিবেশ বলতে পারি। আচ্ছা, পোর্টফোলিও কি? ওয়াও, বিরাট কোয়েশ্চন ভাই। পোর্টফোলিও হলো একটি উদাহরণ। কিসের উদাহরণ? ব্যক্তিগত মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন, ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন, নাকি রাজ্য বোর্ডের মূল্যায়ন? পোর্টফোলিও মানে একটা ফাইল যেখানে শিশুদের কর্মকাণ্ডের হিসাব রাখা হয়। শিশুরা প্রতিদিন যতগুলা কাজ করে, ভালো খারাপ সবগুলা কাজের হিসাব রাখা হয়। তাদের প্রতিগুলা যেগুলা তারা কাজকর্ম করে, যেমন আজকে সে কী করলো, একটা ড্রয়িং আঁকলো, তার ড্রয়িংটাকে এই ফাইলে রাখলাম। কালকে সে একটা ভারতের ম্যাপ আঁকলো, সেটাকেও রাখলাম। পরশুদিন কিছু একটা রাইটিং করলো, যে একটা রচনা লেখো ভাই গাছ সম্বন্ধে, তো গাছ সম্বন্ধে রচনা করলো, এটা লিখলাম। পরের দিন তাকে কিছু আমি দেখে দেখে লিখতে দিলাম, সেটা লিখলো। বা পরের দিন কিছু তুমি নিজে নিজে কিছু একটা জিনিস তৈরি করলো, একটা প্রজেক্ট বানালো, সেই প্রজেক্টের যে রিপোর্টটা আমি ফাইলে রাখলাম। এইগুলোকে বলা হয় কি পোর্টফোলিও। একটা ফাইলে রাখলাম, এই ফাইলটাকে বলা পোর্টফোলিও। তো কথা হচ্ছে পোর্টফোলিও কি? অ্যাকর্ডিং টু অপশন কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হবে ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। কারণ শিক্ষক কেন? ব্যক্তিগত নয়, ছাত্রের পার্সোনাল। এবং শিক্ষকের কেন? কারণ শিক্ষক যখন এই ফাইলটা খুলবেন, উল্টাবেন, তখন তিনি বুঝতে পারবেন যে ছাত্রের যেটা পথযাত্রা, ছাত্রের যেটা গতিটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। যদি দেখেন যে না দিনকে দিন আমার ছাত্রটা ভালোর পথে যাচ্ছে, এক থেকে এক, আজকে একটু কাজ করেছে, কালকে একটু ভালো করতে পারছে, এর পরের দিন একটু ভালো করছে, তাহলে আপনি দেখে নেবেন যে কি ছাত্রটা আমার ভালোর দিকে যাচ্ছে। আর আপনি যদি দেখেন যে না আমার ছাত্রটা দিন দিন খারাপ হচ্ছে, তাহলে আপনি তার অনুপাতে রিমিডিয়াল করতে পারেন, আপনি নিজে মূল্যায়ন করতে পারবেন ছাত্রকে অ্যাকর্ডিং টু পোর্টফোলিওর মতে। শব্দ ধাঁধা যা বৃদ্ধিতে সাহায্য করে, কিসের বৃদ্ধিতে সাহায্য করে শব্দ ধাঁধা? শব্দের ধাঁধাটা কিসের বৃদ্ধিতে, মানে কোন জিনিসটাকে বর্ধিত করতে সাহায্য করে? শোনার দক্ষতা, লেখার দক্ষতা, শব্দভাণ্ডার, না আবিধানিক অর্থ? আবিধানিক মানে এখানে হচ্ছে ডিকশনারি কথা বলা হচ্ছে। শব্দভাণ্ডার মানে ভোকাবুলারি, আর এটা হচ্ছে কি রাইটিং স্কিল, এটা হচ্ছে লিসেনিং স্কিল। তো শব্দ ধাঁধাটা কিসের বৃদ্ধিতে সাহায্য করে? কারেক্ট আনসার কি হবে? 146। এটা কারেক্ট আনসার হবে শব্দ ভাণ্ডারের বিকাশ করবে। ঠিক আছে, বলার কাজ মানে হচ্ছে বিচার। এই বিচার করার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটা প্রয়োজনীয় নয়? বলার কাজ করার সময় বা বলার কাজকে সঠিকভাবে অ্যাসেসিং করার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটা প্রয়োজনীয় নয় সেটা বলতে হবে। শব্দের উচ্চারণ, প্রাসঙ্গিকভাবে শব্দের যথাযথ আঙ্গিকের ব্যবহার, উৎস এবং অভিধানের ব্যবহার, নাকি বক্তব্যের পরিচ্ছন্নতা? তো 147 কারেক্ট আনসার কোনটা হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বলার যখন কাজ করব তখন শব্দের উচ্চারণ সঠিকভাবে করতে হবে, প্রাসঙ্গিকভাবে শব্দের যথাযথ আঙ্গিকের ব্যবহার করতে হবে,
কোন প্রসঙ্গে আমি কোন শব্দটা ব্যবহার করছি সেটা ভালো করে বুঝতে হবে এবং আমার বক্তব্যের মধ্যে পরিচ্ছন্নতা আসতে হবে। আমি একটা জিনিস যখন আমি বললাম তখন সেই জিনিসটা আমি যে বললাম সেটা একটা ক্লিয়ারেন্স থাকতে হবে, জাবড়া থাকলে চলবে না। এখানে কারেক্ট প্রয়োজন নয়, কোনটি প্রয়োজন নয় হচ্ছে ডিকশনারির ব্যবহার আমি এখানে করব না। কারণ আমি যখন কোনো কিছু বলবো তখন কি শুধু ডিকশনারি দেখে দেখে বলবো, আর ডিকশনারির সব শব্দগুলোই কি বলবো, এই এর বাইরে কি শব্দ বলা যাবে না, সেটা টোটালি ভুল। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 148, পাঠ শিক্ষার একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধন যে পদ্ধতি তা কি? একটা পাঠ আমি শিক্ষা দিচ্ছি, এই পাঠ শিক্ষার ক্ষেত্রে একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি তা হলো সরাসরি পদ্ধতি, ধ্বনি পদ্ধতি, সমগ্র ভাষা না আংশিক ভাষা? পাঠ শিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের যেটা সংযোগ সাধনের যে পদ্ধতি সেটা কি? 148, বর্ণমালার সঙ্গে যদি সংযোগ সাধন করি তাহলে আমার শব্দের সংযোগ সাধন করতে গেলে আমার কি দরকার ভাই? কারেক্ট আনসার ধ্বনি পদ্ধতি অর্থাৎ ফনিক মেথড আমার লাগবে। ঠিক আছে, তো তারপর আমি দেখি নেক্সট কোয়েশ্চন কি 149 প্রশ্নে কি বলেছে। কারেক্ট আনসার এখানে রয়েছে প্রশ্ন। তো কারেক্ট আনসার কি হবে 149? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে। পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে কি বোঝায়? অর্থাৎ বিয়ন্ড, গোয়িং বিয়ন্ড। পাঠ্যপুস্তক অতিরিক্ত মানে পাঠ্যপুস্তক থেকেও আমরা কিছু বেশি করতে চাই, তো এই জিনিসটার মানে কি? পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষা বস্তু সরবরাহ করা। তারপর হচ্ছে পাঠ্যপুস্তক অবজ্ঞা করে অতিরিক্ত বিষয়ের দিকে যাওয়া। জ্ঞান পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে। পাঠ্যপুস্তক অতিরিক্ত বিষয় নিয়ে শিশুদের উপর বোঝা চাপানো হবে না। 149 কারেক্ট আনসার কি হবে? এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এই কথার অর্থ কি? এই ধরনের প্রশ্ন আসে যে পাঠ্যপুস্তক অতিরিক্ত, এখানে আছে একটা প্রশ্ন আসতে পারে যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে, তো পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে মানে কি? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আপনারা দেখবেন। তো দেখলে এই জিনিসটা একটু আপনাদের রিমাইন্ডে থাকা জরুরি। তো পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে মানে পাঠ্যপুস্তক তো আছে, তো পাঠ্যপুস্তক ছাড়াও অতিরিক্ত এক্সট্রা কিছু আমি শিক্ষা বস্তু সরবরাহ করব এবং এই জিনিসগুলো দিয়ে তাকে বুঝাবো। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ক্লাস 3, একজন শিক্ষক তিনি কি করেছেন? ক্লাস 3-তে গেছেন। ক্লাস 3 ছাত্রদের একটা খাম তৈরি করার নির্দেশ দিলেন। তিনি বললেন যেটা তোমরা একটা কি করো, একটা খাম তৈরি করো। ছাত্ররা নির্দেশ অনুসরণ করলো, মানে ছাত্ররা কি করলো, একটা খাম তৈরি করলো। একটি ভাষা শ্রেণীকক্ষে এই যে কর্ম তৎপরতা যেভাবে ছাত্রদের সাহায্য করবে তা কি? খাম তৈরি করলো ছাত্র কথা মতো, তো খাম তৈরি করায় ছাত্রদের কোন কাজটা তাদের সাহায্য হবে? লেখার ক্ষমতা বাড়বে, বলার দক্ষতা বাড়বে, শোনার দক্ষতা বাড়বে, নাকি সৃজন ক্ষমতা বাড়বে? কারেক্ট আনসার কি? একটি ভাষা শ্রেণীকক্ষে এই কর্ম তৎপরতা যেভাবে ছাত্রদের সাহায্য করবে। শিক্ষক তৃতীয় শ্রেণীকক্ষের ছাত্রদের একটি খাম তৈরি করার নির্দেশ দিলেন। ছাত্ররা নির্দেশ অনুসরণ করলো। তো ছাত্ররা কি করলো, শিক্ষক বললেন এবং ছাত্ররা কি করলো, খাম তৈরি করলো। তো একটি ভাষা শ্রেণীকক্ষে এই কর্ম তৎপরতা যেভাবে ছাত্রদের সাহায্য করবে সেটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল। তাদের সৃজন ক্ষমতা এই ক্ষেত্রে বাড়বে, কিন্তু এখন কিন্তু অফিসিয়াল আনসার কি এই আনসারটা দিয়েছে শোনার দক্ষতা বাড়বে। তো আমি নিজেও কনফিউশন আছি, তো অফিসিয়াল আনসার কি সঙ্গে সেটা আমার মতে একমত হচ্ছে না। তো আপনাদের মতে কারেক্ট আনসার কি সেটা বলে দেবেন। আমি তো বললাম এখানে কারেক্ট আনসার সৃজন ক্ষমতা বাড়বে, কিন্তু অফিসিয়াল আনসার কিতে কিন্তু অপশন নাম্বার 3 দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা একটু আপনাদের দৃষ্টিগোচরে রাখলাম। আপনারা আপনাদের মতে কারেক্ট আনসার কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, তো পরবর্তী সময় আমরা তারপর আমরা এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল আনসার কি এখানে রয়েছে, দেখুন অফিসিয়াল আনসার কি দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা তার পেপার 2 নিয়ে ডিসকাস করব। এইভাবে আমরা সবগুলা প্রশ্ন এক এক করে আমরা আপনাদের দেখিয়ে দেব। সুতরাং সাথে থাকুন এবং ক্লাসগুলো দেখতে থাকুন।